প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আমরা আজকে আলোচনা করব নোটের ১৪৮ পৃষ্ঠায় পার্ট ৫ ধারা ৩১ থেকে ৪৪। প্রথমে ধারা ৩১ আমরা পড়ছি সুনির্দিষ্ট প্রতিকার আইন, এসআর অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। আমরা গত ক্লাসে ১২ থেকে ৩১ ধারার যে অধ্যায় সেটা শেষ করেছি। সেখানে ছিল কোনো চুক্তি বলবৎ করা যাবে কি না বা করা গেলেও কি কি শর্ত আছে এই সংক্রান্ত যাবতীয় কিছু চুক্তি রিলেটেড আমরা পড়েছি। আজকে আমরা পড়ব রেকটিফিকেশন, অর্থাৎ হোয়েন ইনস্ট্রুমেন্ট মে বি রেকটিফাইড। ইনস্ট্রুমেন্ট বলতে দলিল, কখন দলিল বা যখন দলিল সংশোধন করা যেতে পারে। দলিল সংশোধনের মামলা প্রচুর হয় আদালতে, কারণ যারা লিড রাইটার তারা অনেক সময় অনেক কিছু চেক না করে, যাচাই না করে কিন্তু দলিল লিখে ফেলেন এবং সাব রেজিস্ট্রার অত পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য না করেই কিন্তু কোনো দলিল রেজিস্ট্রি করে ফেলেন। এই কারণে পরে ভুক্তভোগী হয় দলিলের যিনি গ্রহীতা তিনি। সেটা অনেকদিন পরেও সেই সমস্যার সৃষ্টি হতে পারে। এই ধরনের মামলা অনেক হয়। আমি নতুন আইনজীবী হিসাবে আমার কাছেও কিন্তু বেশ কয়েকটা এই ইনস্ট্রুমেন্ট রেকটিফিকেশন বা দলিল সংশোধনের মামলা আছে। আমি ফাইলিং করেছি। আমি ফাইলিং করে বেশ কিছু মামলাতে আবার ডিক্রিও পেয়েছি এবং চলমানও আছে। আগামী কালকে একটা আমার দলিল সংশোধনের মামলার সাক্ষী আছে। তো এই কথা এই কারণে বলছি যে এইটা আপনার যারা সিভিল প্র্যাকটিস করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন হতে চলেছে। এখান থেকে কিন্তু আপনার বাস্তবে অনেক মামলা আসে, এটা বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ একটা সেকশন যেটা আপনার এমসিকিউ, রিটেন, ভাইবা, ইভেন আপনার প্র্যাকটিসেও কাজে লাগবে। আর ৩১, যখন ভুলটা কি হতে পারে, প্রতারণার মাধ্যমে হতে পারে অথবা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে হতে পারে। অর্থাৎ প্রতারণা সবসময় কি হয়, একপাক্ষিক হয়। এটা মনে রাখবেন, প্রতারণা সবসময় একপাক্ষিক হয়। অর্থাৎ এক পক্ষ প্রতারণা করে অপর পক্ষের সাথে, দ্বিপাক্ষিক কখনো প্রতারণা হয় না। কারণ একজন প্রতারণা করবে, আরেকজন প্রতারিত হবে। কিন্তু পারস্পরিক ভুল বলতে এটা দুই পক্ষ থেকে ভুল হতে পারে, অর্থাৎ এখানে প্রতারণা নাও থাকতে পারে। কোন চুক্তি লিখিত দলিল বা পক্ষসমূহের উদ্দেশ্য ব্যক্ত করে না। দেখেন, যখন কোনো চুক্তি বা লিখিত দলিল পক্ষসমূহের উদ্দেশ্য ব্যক্ত করে না, প্রথমে ভুলের কথা বলা হচ্ছে, পরে বলছে যে যদি পক্ষসমূহের কি উদ্দেশ্য সেটা ব্যক্ত করছে না। অর্থাৎ যদি তফসিলে ভুল থাকে বা এমন তফসিল নিয়ে জমি হয়েছে যেটা বাস্তবে কোনো কি নাই, জমি নাই, যে কোনো পক্ষ যিনি বাদী হবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধন করে নিতে মোকদ্দমা রুজু করতে পারেন। আমরা জানি সবসময় বাদী মানে মামলা রুজু করে এবং অপরপক্ষ বিবাদী হয়। তো বাদী পক্ষ সে যে কোনো পক্ষ হতে পারে, দলিলের যে কোনো পক্ষ যদি মামলা করে বাদী হয়ে, বা এই দলিলের সাথে স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ, অর্থাৎ বাবা বা দাদা দলিলটা করেছিল, পরে তার সন্তানের আমলে অথবা তার নাতিপুতির আমলে এসে সেটার একটা ভুল বের হচ্ছে, বাস্তবে গিয়ে সেটা হয়তো বা খারিজ করতে পারছে না, অর্থাৎ নাম জারি করতে পারছে না বা মিউটেশন করতে পারছে না, বা অন্য কারো কাছে বিক্রয় করতে গেলে সমস্যা হচ্ছে, বা হস্তান্তর করতে পারছে না, এটসেট্রা এটসেট্রা, অথবা ব্যাংকে মর্টগেজ রেখে লোন নিতে পারছে না। এটা অনেক সময় প্রয়োজন হয়। আমার কাছে অনেক লিগ্যাল ওপিনিয়ন আসে, লিগ্যাল ওপিনিয়নের কাজ করছি আমি। এখনো 2টা ফাইল পেন্ডিং আছে প্রাইম ব্যাংকের। তো লিগ্যাল ওপিনিয়ন কেন করা হয়, যারা বিজনেস করেন, বিজনেস সিসি লোন নিয়ে থাকেন, সিসি লোন নেওয়ার জন্য তাকে একটা প্রপার্টি কি রাখতে হয়, মর্টগেজ রাখতে হয় ব্যাংকের কাছে। তো এই প্রপার্টির দলিল পত্রগুলো দিয়ে দেওয়া হয় এবং আমরা একটা ওপিনিয়ন দিই, আইনগত মতামত দিই যে হ্যাঁ এইটা নেওয়া যাবে, অর্থাৎ এই জমি যিনি লোন করতে যাচ্ছেন তার মালিকানাধীন, অথবা তার বাবা বা যিনি গ্যারান্টর হবেন তার, অর্থাৎ এই জমির বিপরীতে লোন দেওয়া যাবে, এই আমরা
একটা ওপিনিয়ন দিয়ে থাকে, আর যদি দেওয়া না যায় বলে দিয়ে দেওয়া যাবে না, সমস্যা আছে। অর্থাৎ জমি নিষ্কণ্টক না। শর্ত, যদি আদালত সুস্পষ্টভাবে দেখতে পায় যে, কি দেখতে পায়, দলিল প্রণয়নের ক্ষেত্রে প্রতারণা, ভুল বা উদ্দেশ্য নিরূপণে অক্ষম। তাহলে দলিল প্রণয়নের ক্ষেত্রে কি হয়েছে, প্রতারণা হয়েছে, ভুল হয়েছে বা উদ্দেশ্য নিরূপণে অক্ষম হয়েছে, যেটা একটু আগে আমরা পড়লাম একটু আগেই, যে প্রতারণা থাকতে পারে বা ভুল থাকতে পারে পারস্পরিক, মানে একপাক্ষিক প্রতারণা, দ্বিপাক্ষিক ভুল, অথবা দলিলের উদ্দেশ্যই ব্যাহত হয়েছে, মানে অর্থহীন একটা দলিল। এই ধরনের একটা দলিল সম্পাদন করা হয়েছে, তবে কি করবে আদালত? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে, এখানেও কিন্তু ইচ্ছাধীন ক্ষমতা আছে। শুধুমাত্র আদালত দ্বারা দলিল সংশোধন করা যায়, মনে রাখবেন। সাব রেজিস্ট্রি অফিসে গেলেন, একটা দলিল রেজিস্ট্রি হলো, হেবানামা হতে পারে, মানে গিফট, যেটা এককালীন দান। তারপরে বিনিময় দলিল হতে পারে, তারপরে বিক্রয় দলিল হতে পারে, এই ধরনের। আবার মর্টগেজ ডিডও রেজিস্ট্রেশন করা যেতে পারে। অর্থাৎ যতগুলো রেজিস্ট্রেশন করা হয় দলিল, সবগুলোই কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে করা হয়। তো একটা দলিল যেটা সাব রেজিস্ট্রি অফিসে সম্পাদন করা হয়েছে, এক্সিকিউট করা হয়েছে, করে বের হওয়ার পরে সাব রেজিস্ট্রার সেইটার সংশোধন করতে পারবে না। আমি আবারও বলছি, যে দলিল সাব রেজিস্ট্রার এই মুহূর্তে মানে সম্পাদন করলেন, তাকে যদি একটু পরে বলা হয় যে এটা একটু ভুল হয়েছে, একটু সংশোধন করতে হবে, সাব রেজিস্ট্রার সেটা আর কি করতে পারবে না, সংশোধন করতে পারবে না। বলবে যেহেতু রেজিস্ট্রি হয়ে গেছে, আমি আর সেই দলিলে কি করতে পারবো না, হাত দিতে পারবো না। তাহলে কে হাত দিবে? আদালত। সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে যেতে হবে দলিল সংশোধনের জন্য। একমাত্র দেওয়ানি আদালতেরই ক্ষমতা আছে, এখতিয়ার আছে দলিল সংশোধন করার। যিনি দলিল তৈরি করছেন, তারও এখতিয়ার নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যতদূর পর্যন্ত পক্ষসমূহের অর্জিত অধিকারে হস্তক্ষেপ না করে, অর্থাৎ যে অধিকারটা বলা আছে, তো হস্তক্ষেপ করা যাবে না। দলিলে যে ধরনের অধিকার ছিল এক পক্ষের এবং অন্য পক্ষের, সেই দলিলের অধিকার যেন ভারসাম্য থাকে, যে অবস্থায় ছিল সেই অবস্থাতে যেন থাকে। যতদূর পর্যন্ত তৃতীয় পক্ষ বা নিরপেক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে সংশোধন করতে পারে, যতদূর পর্যন্ত তৃতীয় পক্ষ বা নিরপেক্ষ কর্তৃক সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময়ে সংশোধন করতে পারে, ততদূর পর্যন্ত দলিলটি সংশোধন করবে যেন দলিলের উদ্দেশ্য ব্যক্ত হয়। এখানে তৃতীয় পক্ষ বলতে সরাসরি কিন্তু আদালতকে বোঝানো হচ্ছে। অর্থাৎ দলিলের কোনো পক্ষ নয় আদালত, কিন্তু স্বাভাবিকভাবে মনে করেন যে দুইটা মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই দুইটা মানুষের মধ্যে যদি সমস্যা হয়, এখানে আরেকটা মানুষ আসছে তাকে কি করতে, হেল্প করতে। তো যখন দুইটা মানুষের মধ্যে সমস্যা হবে, আরেকটা মানুষ হেল্প করতে আসবে, তাকে কি বলা হবে? থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ, এবং তিনি হবেন কি, নিরপেক্ষ ব্যক্তি। সংশোধনের প্রধান শর্ত, এটা হবে প্রধান, একপাক্ষিক সঠতা। সঠতা মানে কি? প্রতারণা বা প্রতারণা কিংবা পারস্পরিক ভুল, এই দুইটা শর্ত আছে, প্রধান শর্ত। উদাহরণ, বাড়ি সংলগ্ন তিনটি গুদামের একটির স্থানে তিনটি প্রতারণামূলকভাবে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। মনে করেন এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কি বিক্রয় করছে, মনে করেন এই যে রেড, ইনি গুদাম ক্রয় করবেন কার কাছ থেকে? এই গ্রিনের কাছ থেকে। তো গ্রিন, ইনার তিনটা গুদাম আছে, গোডাউন আছে, তিনি একটা এই রেডের কাছে বিক্রয় করবেন। এখন রেড দলিল লেখকের সাথে যোগসাজশ করে প্রতারণা করে কি করেছে, একটির জায়গায় তিনটেই লিখে নিয়েছে, কিন্তু দাম দিচ্ছে কিন্তু একটির। তাহলে রেড এখানে প্রতারণা করছে। তো এই তো একটা ভুল। এখন এই ভুল যদি সংশোধন করতে চায়, আদালতই সেটা সংশোধন করতে পারবে। এখন মামলা করবে কে? গ্রিন মামলা করবে, যে একটার দামে আমার তিনটা নিয়ে নিয়েছে। বাদী হয়ে গ্রিন মামলা করবে কার বিরুদ্ধে? রেডের বিরুদ্ধে। পারস্পরিক ভুল, হয়তোবা এখানে রেডের কোনো কি ছিল না, প্রতারণা ছিল না, হয়তোবা লিখতে গিয়ে ভুল হয়েছে, এখানে কোনো স্বার্থ ছিল না রেডের। এরকম হলেও কিন্তু পারস্পরিক ভুলের কারণে এই
গ্রিন অর্থাৎ এই সবুজকে মামলা করতে হবে, কারণ এই যেহেতু দলিলের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে। আরেকটা বিবাহ সম্পর্কিত চুক্তি, 5,000 টাকার বার্ষিক বৃত্তির কোনো অংশে সত্ত্ব নিয়োগের কোনো অধিকার নেই। এখানে এই সংক্রান্ত সংক্ষেপে আমি এই উদাহরণটা দিয়েছি। অর্থাৎ যদি কোনো ভুল থাকে এক কথায়, সেইটা একপাক্ষিক সততা হোক বা প্রতারণা হোক বা দ্বিপাক্ষিক ভুল হোক, সেটা সংশোধন করা যাবে 31 ধারায়। তবে আদালত যদি মনে করে দেওয়া যাবে তাহলে দিবে, না হলে কিন্তু দিবে না, কারণ ইচ্ছাধীন ক্ষমতা। আশা করি 31 ধারা বুঝতে পেরেছেন। দলিল সংশোধনের মামলার কোর্ট ফি 300 টাকা মাত্র, ফিক্সড কোর্ট ফি। কোর্ট ফি সংক্রান্ত আমি আইনগুলো, যেহেতু রিসেন্টলি আইন সংশোধন হয়েছে, সেটা স্টাডি করে প্রয়োজনীয় আইনগুলো, এছাড়া একটা কোর্ট ফি আইন লাগে, কোনটার কোর্ট ফি কত, আমি আলাদা একটা পিডিএফ দিয়ে দিব। রিভিশন ক্লাসে এগুলো আপনারা পেয়ে যাবেন। যেগুলো কনফিউশন আছে, কিছু কিছু এমসিকিউ বাজারে প্রচলিত যে গাইডগুলো আছে সেখানে, এবং আমার নোটের সাথে কিছু কনফিউশন আছে, সেগুলো আমি যুক্তি সহকারে বুঝিয়ে দিব। তখন আপনারা সিদ্ধান্ত নেবেন আমার সাথে যাবেন না বাজারের গাইডের সাথে যাবেন। 32, পক্ষসমূহের অভিপ্রায় সম্পর্কে অনুমান। আমরা দেখেছি যে সাক্ষ্য আইনে অনুমান থাকে, এবার দেখছি এছাড়া একটা অনুমান চলে আসছে 32 ধারায়। প্রিজাম্পশন অ্যাজ টু ইন্টেন্ট অফ পার্টিস, অর্থাৎ একটা দলিলের যে পক্ষগুলো ছিল, 2টা বা 3টা বা 4টা পক্ষ, যতগুলি পক্ষ থাক না কেন, তাদের আসলে ইচ্ছা কি ছিল, এই দলিলের তারা কি কারণে সম্পাদন করেছিল, সেটা আদালত দেখবে। লিখিত চুক্তি সংশোধনের উদ্দেশ্যে আদালত অবশ্যই নিশ্চিত হবেন যে চুক্তির সকল পক্ষের অভিপ্রায়, অভিপ্রায় মানে ইচ্ছা বা ইন্টেনশন, সুষম ও সুবিচারমূলক চুক্তি সম্পাদন করা। অর্থাৎ আদালত দলিল সংশোধন করতে যে এমন করবেন না যে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, ইমব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ সুষম রাখবেন এবং ন্যায় বিচার বা সুবিচার করবেন। দলিল সংশোধনের কারণে যেন কোনো পক্ষের ক্ষতি না হয়, সেটা আদালত দেখবে। 33, সংশোধনের মূলনীতি সমূহ। এখনো কিন্তু আমরা দলিল সংশোধনী পড়ছি। প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন, রেকটিফিকেশন বলে সংশোধন, এখানে আমরা সাধারণ ইংলিশ জানি কারেকশন, কারেকশন বা কারেক্ট করা, এটা সাধারণ ইংলিশ, কিন্তু এখানে রেকটিফিকেশন, এইটা হচ্ছে আইনের ভাষা। সায়েন্সেও কিন্তু রেকটিফিকেশন বলা হয়। আদালত অনুসন্ধান করতে পারে, কি অনুসন্ধান করবে, মানে দলিলের সংশোধনের মামলা করা হলো, এই দলিল সংশোধন দেওয়ার কিছু মূলনীতি আছে, তার একটি হচ্ছে আদালত অনুসন্ধান করবেন। কি অনুসন্ধান করবেন? দলিলে অভিপ্রায় কি এবং বৈধ ফলাফল কি আশা করা হয়েছিল একটা দলিল করার সময়, এইটার বৈধ ফলাফল কি আশা করছিল। মনে করেন মা মেয়েকে 5 কাঠা জমি দান করে দিচ্ছে, তাহলে মা ভালোবেসে মেয়ের প্রতি সন্তুষ্ট হয়ে মেয়েকে 5 কাঠা জমি দিচ্ছে, তাহলে ফলাফলটা কি হবে, যেটা মায়ের নামে ছিল এই সম্পত্তিটা মেয়ের নামে হয়ে যাবে, এটা বৈধ ফলাফল। এবং অভিপ্রায় কি ছিল, মায়ের জমিটা দিয়ে দেওয়া। তো প্রতিটা দলিলের উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্য কি ছিল সেটা আদালত দেখবে, বা অভিপ্রায় কি ছিল, এবং বৈধ ফলাফলটা কি আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবে যেটা আশা করা হয়েছিল তার ভিন্ন কিছু হয়েছে কিনা। যদি ভিন্ন কিছু হয় তবেই দলিল সংশোধন করা যাবে, অভিপ্রায় ভিন্ন অন্য কিছু হলেও সংশোধন করা যাবে, তাছাড়া আদালত সংশোধন করবে না। শুধুমাত্র এগুলোর ব্যাপারে অনুসন্ধান সীমিত থাকবে না। এটা হচ্ছে সাধারণ নীতি, অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস বা মোস্ট অফ দ্য শুটের ক্ষেত্রে কিন্তু মামলার পরিস্থিতি বিবেচনা এই দুইটি নিয়মই বা নীতি কিন্তু আদালত ব্যবহার করবেন। কিন্তু এই নয় যে এর বাইরে কোনো যদি পরিস্থিতি তৈরি হয়, আদালত 33 ধারা মতে সেটারও করতে পারবেন। অর্থাৎ এই দুইটা নীতির বাইরে গিয়েও আদালত অনুসন্ধান করতে পারবেন যদি প্রয়োজন হয়, রেয়ার ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্র বিবেচনায়। আমরা দলিল সংশোধনী পড়ছি, 34 ধারাতেও তাই। সংশোধিত চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ, স্পেসিফিক এনফোর্সমেন্ট অফ রেকটিফাইড কন্ট্রাক্ট। আমরা কন্ট্রাক্ট পড়েছি 30 পর্যন্ত, 12 থেকে 30। সেখানে আমরা একটা জায়গায় দেখেছিলাম যে পরিবর্তন মেনে নিলে চুক্তি সংশোধন করা, সরি, পরিবর্তন মেনে নিলে চুক্তি বলবৎ করা যাবে।
তো সেটা এখানে আবার রিফ্লেক্ট করছে সংশোধনের মধ্যে একই বিষয়। লিখিত চুক্তি প্রথমে সংশোধন হতে পারে, তারপরে বাদী কর্তৃক আর্জিতে প্রার্থনা করা হলে ও তা আদালত যুক্তিসঙ্গত মনে করলে পরবর্তীতে তা সুনির্দিষ্ট বলবৎ করা যেতে পারে। অর্থাৎ একটা মামলা আমি দলিল সংশোধনের মামলা করলাম 31 ধারায়। দলিল সংশোধনের মামলা করতে গিয়ে দলিল যেটা সেটা যদি একটা চুক্তি হয়, চুক্তিও তো একটা দলিল, তাহলে এইটা যদি আমি সংশোধন চাচ্ছি, সংশোধন করার পরে এমনভাবে সংশোধন হলো আমি কিন্তু এটা আবার এস মানে এসপি বা স্পেসিফিক পারফরমেন্স চাইনি, অর্থাৎ এটা 31 ধারার সাথে তখন 12 ধারাটা অ্যাড হয়ে যাবে। আমি আবারও বলছি, প্রথমে মামলা হলো 31 ধারায় জাস্ট দলিল সংশোধনের। তো দলিল যেটা সংশোধন চাচ্ছি সেটা যদি একটা চুক্তি হয় তাহলে চুক্তি সংশোধন হয়ে গেল। সংশোধন হওয়ার পর সেটা যদি বলবৎর করার মতো হয় তাহলে ওই বিবাদীর বিরুদ্ধে আমি কি এটা বলবৎ চাইতে পারি। অর্থাৎ 31 ধারা দিয়ে শুরু করলাম, পরে আবার এটা 31+12 ধারায় কনভার্ট করে আরজি কারেকশন করলাম, আরজি সংশোধন করলাম, পরে আদালতকে বললাম যেহেতু এটা সংশোধন হয়ে গেল, এবার এটা বিবাদীর উপরে আমি যেন কার্যকর করাতে পারি, এইভাবে আমাকে ডিক্রি দেওয়া হোক। অর্থাৎ ডিক্রির বিষয়বস্তু আমি একটু পরিবর্তন করে ফেললাম, মামলার নেচারটা একটু ইনহ্যান্স করলাম, 31-এর সাথে 12 ধারাটা অ্যাড হয়ে গেল। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। 35, 31 থেকে 34 পর্যন্ত আমাদের দলিল সংশোধন নিয়ে যত কাহিনী সব শেষ হয়ে গেল। এবার আমাদের আরেকটা, সেটা হচ্ছে বিচারপূর্বক রদ করা, রেসিশন, when rescission may be adjusted। লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি তা রদ করার জন্য মোকদ্দমা করতে পারে। 31 ধারায় যেটা সাধারণত সেটাকে ইনস্ট্রুমেন্ট বা দলিল বলছে, কিন্তু 35 ধারাতে এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির কথাই বলা হচ্ছে। যে চুক্তিটা বলবৎ করা যাচ্ছে না সে চুক্তিটা রদ বা বাতিল ঘোষণা চাইতে পারা যেতে পারে। অর্থাৎ যেহেতু এইটা আমার কাজে লাগছে না, এটাকে বাতিল মানে এটা রিজেক্ট ঘোষণা করে দেন, এটাই হচ্ছে রেসিশন, রদ। যেখানে চুক্তি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক সমাপনীয় বা অবসানযোগ্য, মানে বাতিলযোগ্য, বাদী আর্জিতে চাচ্ছে এই চুক্তিটা বাতিল করতে, অথবা এটার নেচার এরকম যে বাদী চাইলে এটা সমাপন অর্থাৎ সমাপ্ত করতে পারে, স্টপ করতে পারে, অথবা এটা অবসান করতে পারে। একই ভাষা, বাংলা তিনটা আছে, মানে একই বক্তব্য একই অর্থ, বাংলা তিনটা আছে, আমি তিনটাই দেওয়ার চেষ্টা করেছি। তাহলে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসলে আপনারা ধরতে পারবেন। আপনারা যেটা পারছেন না, এমসিকিউ রিটেন উভয় ব্যাচের স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা আছেন, বোঝেন, পড়াশোনা করছেন অনেক, তাদেরকেও আমি কিন্তু কিছু কিছু প্যাচ দিয়ে আপনাদেরকে ট্রেন আপ করছি। এটা আপনাদের জন্য ভালো, আপনারা ভুল করছেন, ভুল থেকে শিক্ষা নিতে হবে, তাহলে আপনারা ভালো করবেন। আমি যদি কমন প্রশ্ন দিই, পেঁচিয়ে প্রশ্ন না দিই, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন না, অর্থাৎ শিক্ষাটা একটা সীমিত জায়গা আটকে থাকবে। তাহলে আমার কাছে ক্লাস করে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। আমি এখন কি করছি, সামান্য কয়েকটা প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু রিপিট করছি, তারপরেও আমি একটু পরিবর্তন করার চেষ্টা করছি। আর আমি মোস্ট অফ দ্য কোশ্চেনই কি করছি, হার্ড করছি, যেন হার্ড প্রশ্ন বার কাউন্সিল করলে আপনারা ঘাবড়িয়ে না যান, মানসিকভাবে দৃঢ় থাকেন, বিচলিত না হন এবং অ্যান্সার গুলো সঠিকভাবে করতে পারেন। কারণ মাথা যদি ঘাবড়ে যায় তাহলে কিন্তু জানা প্রশ্ন ভুল করে ফেলবেন। অতএব মাথা ঠান্ডা রাখার জন্য আপনার হার্ড প্রশ্ন ফেস করার ক্যাপাসিটি তৈরি করে দিচ্ছি। আপনারা চলতে থাকেন, আশা করি সফল কাম হবেন। যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন আশা করি তারা নিশ্চিত ইনশাল্লাহ সফল কাম হবেন। আর যারা পরীক্ষা দিচ্ছেন না তাদের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছি না, কারণ তাদের অবস্থান সম্পর্কে আমার জানা নেই। মনে করেন আমি সামনে এগিয়ে যাচ্ছি, আমার পিছনে পিছনে আপনারা আছেন। এখন আমি পিছনে ঘুরে দেখলাম যে আমার পিছনে এই মুহূর্তে ক্লাস করছে কতজন, 29 জন, এবং পরীক্ষা দেয় কতজন, 20-25 জন। কিন্তু স্টুডেন্ট কতজন আছে, প্রায় 50 জন। তো 50 জনের মধ্যে আমি 25 জনকে পরীক্ষা দিতে দেখছি। তার মানে আমি অর্ধেক স্টুডেন্ট দেখতে পাই আর অর্ধেক দেখতে পাই না, হারিয়ে আছে, কোথায় অন্ধকারে আছে। তো তাদেরকে আমি কিভাবে শেখাবো বলেন? শুধু ক্লাস করে শুধু নোট পড়ে পাশ করা সম্ভব না। রিয়ার ক্ষেত্রে হয়তো বা ভাগ্য ভালো হলে করতে পারেন, কিন্তু যদি পড়াশোনা করে অ্যাকচুয়ালি শিখে বুঝে পাশ করতে চান, ক্লাসও করতে হবে, পরীক্ষাও দিতে হবে। আর কিছু বললাম না।
ঈদের পরে যারা পরীক্ষা দিবে না, বিশেষ করে যখন সিপিসি শুরু করব, ওই সময় আমি নোটিশ দিয়ে আপনাদের একটা আমি পরীক্ষা নিব। এই যে সাবজেক্টগুলো হয়ে যাচ্ছে, ঈদের পরে, ঈদের ছুটির পরে পরীক্ষা নিব, প্রথমে পরীক্ষা নিব, এবং সেই পরীক্ষাতে যারা ভালো করবে ওই অনুসারে র্যাঙ্কিং করব। এবং তারপরের যে পরীক্ষাগুলো হবে, বিশেষ করে জুলাই মাসে পরীক্ষা না দিলে, পরপর দুইটা পরীক্ষা না দিলে অ্যাডমিশন ক্যান্সেল হবে, এই ধরনের নিয়ম নিয়ে আসব। তাহলে যদি আমার স্টুডেন্ট 30 জন টিকে থাকে, 30 জনে যদি 30 জন পাশ করে, আমি বলতে পারবো আমার 100% পাশ করেছে। আর এখন 50 জনে যদি 30 জন পাশ করে, আমি বলতে পারবো না। অতএব যারা পড়াশোনার মানসিকতা নিয়ে ভর্তি হয়েছেন, তারা অবশ্যই পরীক্ষা দিবেন। 35-এর খ, যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর অর্থাৎ রদের প্রার্থনাকারী যিনি আদালতে মামলা করেছেন রদ করার জন্য, তা বাদীর চেয়ে প্রতিবাদীকে বেশি দোষী করা যায়, অর্থাৎ যিনি মামলা করতে আসছেন, তাহলে মামলা করতে সবসময় ক্লিন হ্যান্ডে আসতে হয়। মানে যে মামলা করতে আসছে তার যদি দোষ থাকে, তাহলে কি সে বাদী হতে পারবে? আমারই দোষ, আমি আবার মামলা করতে আসছি, তাহলে তো হবে না। ছোটবেলায় এরকম হতো, সবারই ক্ষেত্রে হয়েছে, যারা আমরা 90-80 দশকের ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে কি কোনো ঘটনা ঘটেছে, আহ, বাসায় এসে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে উত্তম মাধ্যম আমার উপরই হয়েছে। কেন? হয়তো বা আমারই দোষ ছিল। ব্যাপারটা এরকম, প্রতিটা বাবা মা গার্ডিয়ান এটাই মনে করে, মারামারি করে আসলে আগে ওইটার উপরে উত্তম মাধ্যম হবে। তার মানে আদালতে আপনি ক্লিন হ্যান্ডে আসতে হবে। আপনি দোষ করেছেন, আপনি একটা চুক্তি নিজে পালন করছেন না, তাহলে আপনি কিভাবে আবার অপরকে পালন করতে বাধ্য করতে পারেন? আগে আপনি নিজের অংশটা পালন করেন, তারপরে আপনি অন্যকে পালনে বাধ্য করতে পারবেন, অথবা আপনি রদ চাইতে পারবেন। তো রদ চাইতে হলেও আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে, এক কথায়। ক্লিন হ্যান্ড বলতে আপনার দোষ থাকা যাবে না। তাহলে প্রতিবাদীকে বেশি দোষী করা যায়, অর্থাৎ বিবাদী দোষী বলেই তো তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে, সে অস্বীকার করছে, কথা শুনছে না। কথা শুনছে না বলেই তো, আপোষে আসছে না বলেই তো মামলা করে তাকে বাধ্য করা হচ্ছে, আদালতের শরণাপন্ন হওয়া দরকার হচ্ছে। ক, বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ করলেও ডিক্রি প্রদান করা সত্ত্বেও ক্রেতা বা ইজারাদাতা মূল্য পরিশোধে ব্যর্থ হয়। আবার পড়ছি, বিক্রয় বা ইজারা চুক্তি অর্থাৎ সেল ডিড বা ইজারা বলতে লিজ ডিড, এই সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি প্রদান করা সত্ত্বেও ক্রেতা বা ইজারাদাতা মূল্য পরিশোধে ব্যর্থ হয়। মনে করেন আমি একটা জমি বিক্রয় করছি, যিনি ক্রয় করছেন, তো তিনি আমার বিরুদ্ধে মামলা করে জমিটা গ্রহণের ডিক্রি পেয়ে গেছেন, কিন্তু তার কাছে টাকা নাই। তাহলে কি হবে? সমস্যা। আবার ইজারা নিবে, দেওয়া হচ্ছে না, মামলা করে সেই ইজারাটা নিল, ডিক্রিও পেলো, কিন্তু আবার টাকা নাই ইজারা নেওয়ার জন্য। তাহলে এইটা কি হবে না, ওই ইজারাটা রদ হয়ে যাবে। এবং গৃহীত খাজনা সহ লাভ বিক্রেতা ইজারাদাতাকে ফেরত প্রদানের আদেশ সহ চুক্তি রদের আদেশ দান করবেন আদালত। এটা কমন সেন্সের একটা বিষয়। অর্থাৎ যে কারণে চুক্তিটা হচ্ছে, টাকা দিতে পারছে না অপর ব্যক্তি, তাহলে সেটা আলটিমেটলি ফেল করবে, চুক্তিটার এক্সিকিউট করাই যাবে না। উদাহরণ, ক, ক্ষয়ের নিকট একটি মাঠ বা জমি বিক্রয় করলো, উক্ত মাঠ বা জমির উপর দিয়ে অন্যের চলাচলের অধিকার আছে জানা সত্ত্বেও কথা গোপন করলো, তাহলে এখানে একটা প্রতারণা আছে। তাহলে খ, চুক্তিটি রদ করতে পারে। যদিও চুক্তি হয়ে গেছে, খ দেখবে যে আমি একটা ফ্রেশ মাঠ নিলাম, মাঝখান দিয়ে যে একটা রাস্তা আছে এটা আমাকে তো বলেনি, আমি হয়তো বা সরজমিনে যে চেক করিনি। তো এখানে এই যে মাঠ দিয়ে চলাচলের যে অধিকার, এটা সুখাধিকারের কথা বলা হচ্ছে। তাহলে আমি একটা মাঠ কিনছি যেটা মানুষের রাস্তা ভিতর দিয়ে সুখাধিকার আছে, পথের সুখাধিকার আছে, তাহলে এইটা আমি জানার পরে কি আমি তো এটা নিব না? সে বলবে না, আমি টাকা ফেরত দিব না, আমি জমি বিক্রয় করেছি, এবার আপনার জমি আপনি বুঝে নেন। তখন যিনি ক্রেতা তিনি আদালতে মামলা করে এই দলিলটা রদ করতে পারে। দলিল রদ হলে নিশ্চয় কি হবে? বিনিময় মূল্যটা ফেরত পাবে, মাঠ বা জমির দামটা ফেরত পাবে, খ। আর ফেরত পেলে এর সাথে কি, সে আরো কিছু ইন্টারেস্টও পেতে পারে, কস্ট পেতে পারে। অ্যাটর্নি কর্তৃক হিন্দু বিধবার সম্পত্তি প্রতারণাপূর্বক গ্রহণ করলে বিধবা কর্তৃক চুক্তিটি রদ করা যাবে। অ্যাটর্নি বলতে কোনো অ্যাডভোকেট বা কোনো লিগ্যাল অ্যাডভাইজার, যিনি কোনো বিধবার সম্পত্তি
দেখভাল করেন বা উইল করে গেছেন, হিন্দু ভদ্রলোক মারা গেছেন, তার যে স্ত্রী, তার সম্পত্তির দেখভালের দায়িত্ব মানে লিগ্যাল ম্যাটার্স গুলো যিনি ডিল করেন, অ্যাকচুয়ালি এখানে অ্যাডভোকেটই সে কাজটা করে আমাদের দেশে। তো একজন অ্যাডভোকেট সাহেব বিধবা মহিলার সম্পত্তি লিখে নিয়েছেন, সই দিতে বলেছে, লিখে নিয়েছে। তো তখন এটা যদি বুঝতে পারা যায়, ওই চুক্তিটা কিন্তু রদ করতে পারবে, বিধবা রদ করতে পারবে অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করে। তো এই যে দুইটা উদাহরণ লক্ষ্য করবেন, এই দুইটা উদাহরণ উদাহরণ দেখে আপনাদের বুঝতে হবে এটা কোন সেকশনের উদাহরণ। উদাহরণ তুলে দিয়ে বলবে এটা কোন সেকশনের বিষয়, তখন আপনার ধরতে পারতে হবে। তাহলে এই দুইটা উদাহরণ মনে রাখবেন, এইটা কিন্তু 35 সেকশনের উদাহরণ বা 35 ধারার উদাহরণ। ধারা 36, ভুলের জন্য রদ, রেসিশন ফর মিস্টেক। এর আগে আমরা মিস্টেকের জন্য, ভুলের জন্য কি করলাম, সংশোধন করলাম, এবার সংশোধন চাচ্ছে না, সরাসরি রদ চাচ্ছে 36 ধারায়। যদি না যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে, অর্থাৎ বাদী মামলা করেছে তার পক্ষে রায় হবে, বিবাদীর বিরুদ্ধে রায় হবে, অর্থাৎ বিবাদী এখানে টার্গেট করছে, যে পক্ষের বিরুদ্ধে রায় প্রদান করা হচ্ছে তার মানে বিবাদীকে বোঝাচ্ছে এখানে। সে পক্ষকে একই মর্যাদায় পুনরায় পুনরুদ্ধার করা যায়, যেন কখনো চুক্তি করা হয়নি। এখানে কখনো আছে তো, কখনোর সাথে একটা ও যুক্ত করে দিলে এটা অর্থ আরো ভালো শোনাবে, যেন কখনো চুক্তি করা হয়নি। মনে করেন আমি একজনের বিরুদ্ধে একটা চুক্তি রদের মামলা করলাম, তার সাথে একটা চুক্তি হয়েছিল, এখন আমাকে তো চুক্তি রদের ডিক্রি দিবে আদালত, কিন্তু ডিক্রি দেওয়ার সময় দেখবেন যে যিনি বিবাদী, চুক্তি রদ করার ফলে তার কি আর্থিক কোনো ক্ষতি হচ্ছে, কোনো প্রপার্টির ক্ষতি হচ্ছে? যদি ক্ষতি হয় তাহলে কিন্তু দিবে না, আর যদি ক্ষতি না হয় তার মানে চুক্তি হয়েছিল, এটা কাগজ কলমে আছে, এই চুক্তিটা যদি ভ্যানিশ হয়ে যায়, চুক্তিটা যদি বলহীন হয়ে যায়, অর্থহীন হয়ে যায়, রদ হয়ে যায়, তাহলে কোনো পক্ষেরই ক্ষতি হচ্ছে না, বিশেষ করে যার বিরুদ্ধে এটা দেওয়া হচ্ছে, অর্থাৎ বিবাদীর কোনো ক্ষতি হচ্ছে না। যদি বিবাদীর ক্ষতি না হয় তাহলে এটা কি করবে, রদ করবে। কারণ চুক্তি রদ মানে এটাকে কি ঘোষণা করা, বাতিল ঘোষণা করা অনেকটা, মানে এটার কোনো অর্থ নাই। রদ করে রাখা মানে স্টপ করে রাখা। বলে রাখা ভালো, কোনো চুক্তি রদ করলে, স্টপ করলে সেটা কিন্তু পরবর্তীতে কি করা যায়, আবার চালু করা যায়। কিন্তু চুক্তি বাতিল করলে সেটা আর চালু করা যায় না। চুক্তি বাতিলের বিষয়টা আছে, একটু পরে আসছে। আর রদ এবং বাতিলের মধ্যে সামান্য পার্থক্য আছে আছে, অর্থাৎ রেসিশন এন্ড ক্যান্সেলেশনের মধ্যে একটু পার্থক্য আছে। রেসিশন হচ্ছে স্টপ করে রাখা, আর যেটা থেমে আছে, মনে করেন একটা ট্রেন এসে একটা স্টেশনে থামলো, মানে স্টপ হলো, স্টপ মানে রেসিশন, রদ করে রাখলাম, থামিয়ে রাখলাম, সেটাকে কিন্তু পরবর্তীতে আবার চালু করা যেতে পারে। আর যেটা ক্যান্সেল মানে এই ট্রেনটাকে একবারে বাতিল ঘোষণাই করে দিলাম, অচল হয়ে গেল, এটা কখনো চালু হবে না। 37, চুক্তির সুনির্দিষ্ট বলবৎ বা চুক্তি প্রবল এর মোকদ্দমায় বিকল্প হিসাবে রদ প্রার্থনা। আমরা 12 ধারায় চুক্তি প্রবলের বিষয়টা পড়েছি। 4টি ক্ষেত্রে চুক্তির প্রবলের ডিক্রি দিয়ে থাকে আদালত। তো ইওর অনারকে বললাম, ইওর অনার যদি এই চুক্তিটা প্রবল করা সম্ভব না হয় তাহলে এটা রদ ঘোষণা করে দেন, এটা থেমে যাক, এটা চালু যেন না থাকে, চালু থাকলে আমার সমস্যা হচ্ছে। তার মানে এটা অল্টারনেটিভ প্রেয়ার ফর রেসিশন ইন সুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট যদি প্রবল করা না যায় তাহলে এটা বাতিল করে দেন, এটা জীবিত থেকে আমার লাভ হচ্ছে না। সুনির্দিষ্ট বল বলবৎ সম্ভব না হলে লিখিত চুক্তি রদপূর্বক বিলুপ্ত হিসাবে ত্যাগ করা যাবে, এটা 37 ধারায় বলা আছে। খুবই সংক্ষিপ্ত ভাবে উপস্থাপন করা আছে, কি কি পয়েন্ট, অর্থাৎ মেন মেন পয়েন্ট গুলোই দেওয়া আছে। কি পয়েন্ট গুলো যদি মাথায় নিতে পারেন এমসিকিউ ভালো করা যাবে, রিটেনও ভালো করা যাবে। 38, রদকারী পক্ষের তরফ হতে আদালত আবশ্যক বোধে ন্যায়পরণতা দাবি করতে পারে। ন্যায়পরণতা বলতে ইকিউটিকে বলা হচ্ছে। কোর্ট মে রিকোয়ার পার্টি রিসিডিং টু ডু ইকুইটি। এখানে এর আগে আমরা সোলেটিয়াম পড়লাম না, 22 ধারায় অনেকটা এখানে সোলেটিয়ামের মতোই ধরা যায়। অর্থাৎ ন্যায় বিচারের প্রয়োজনে প্রতিকার মঞ্জুরকৃত পক্ষকে অপর পক্ষ বরাবর ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। এক পক্ষ বলল, ইওর অনার একটা চুক্তি হয়েছে আমাদের মধ্যে, এটা আমি রদ চাচ্ছি, বাদী এসে বলল। এখন দেখা যাচ্ছে বিবাদীর কি হচ্ছে, একটু ক্ষতি হচ্ছে,
যেহেতু বিবাদীর ক্ষতি হচ্ছে, তখন বাদীকে বলবে যেহেতু আপনি যা চাচ্ছেন তাই তো পেলেন, আপনাকে ডিক্রি দেওয়া হচ্ছে চুক্তি রদের, তো আপনি তো খুশি, কিন্তু বিবাদী তো একটু মনোকষ্ট পাচ্ছে, তার তো একটু আর্থিক ক্ষতি হয়েছে এই চুক্তির ফলে। যেহেতু তার একটু আর্থিক ক্ষতি হয়েছে, আপনি 20,000 টাকা তাকে দিয়ে দেন, এটা হচ্ছে ইকুইটি, এটা মঞ্জুর করতে পারে। তাহলে 38 ধারায় এই ইকুইটি এটা কিন্তু অ্যাজ এ কম্পেনসেশন দিবে আদালত। কাকে? যার বিরুদ্ধে ডিক্রি দেওয়া হচ্ছে তাকে, অর্থাৎ বিবাদীকে দিবে অনেকটাই কম্পেনসেশন। আবার আমরা পড়েছি কি, এই খেসারত পড়েছি, লিকুইডেশন, তারপরে সোলেটিয়াম পড়লাম, 38-এ এসে কিন্তু আবার ইকুইটি পড়ছি। এটাও কম্পেনসেশন বা ক্ষতিপূরণের নেচারের মতোই হচ্ছে, কিন্তু এক এক ধারায় এক একটা ভাষা ব্যবহার করা হয়েছে। এখানেই আপনাদের প্যাঁচ লাগিয়ে প্রশ্ন আসতে পারে, আমিও করতে পারি। অতএব আমি কিন্তু সাবধানও করে দিচ্ছি। অনেকেই কিন্তু ভিডিও ঠিকভাবে দেখেন না, এই যে কথাগুলো বলি, লাইভ ক্লাসে বুঝতে না পারলে আপনারা ভিডিও দেখেন দু একবার, দেখার পরে আপনারা পরীক্ষার হলে বসার চেষ্টা করবেন। পরীক্ষার হলে বলতে আমার পরীক্ষার খাতা, মানে আমার পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা দেওয়া শুরু করবেন। এবং এইভাবে ট্রেন আপ হতে হতে বার কাউন্সিলের পরীক্ষাতেও আপনারা খুব ভালো কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবেন। 39, যখন বিলুপ্তি বা নাকচের আদেশ দেওয়া যেতে পারে। দেখেন এবার 39-এ কি আসছে, ক্যান্সেলেশন, হোয়েন ক্যান্সেলেশন মে বি অর্ডার্ড। একটু আগে বললাম যে রেসিশন বলতে রদ করা, থামিয়ে দেওয়া, স্টপ করা, তার মানে এইটা থেমে আছে, ভবিষ্যতে চালু করা যাবে। কিন্তু 39 ধারায় যদি ক্যান্সেল করা হয়, সেটা একেবারে পুরোটাই বাতিল। মুসলমানের মধ্যে দুই ধরনের তালাক হয়, একটা সাময়িক তালাক এবং একটা একেবারে চিরস্থায়ী তালাক। আরবিটা আমার মানে মনে পড়ছে, কিন্তু কনফিউশন, ভুল হতে পারে তাই আমি বললাম না। তো যাই হোক, একটা আছে পার্মানেন্ট আর একটা আছে টেম্পোরারি। তো যেটা টেম্পোরারি, সেইটা কিন্তু ভবিষ্যতে আবার হাজবেন্ড ওয়াইফ এক হতে পারে। কিছুদিন আগে আমি এরকম একটা করেছি, যে তাদের আর বিয়ে দিতে হয়নি, জাস্ট তাদের তালাকটা ক্যান্সেল করে একটা এফিডেভিট করে দিয়েছি, এটাতেই তাদের চলবে, আগের কাবিননামাটা বহাল বা পুনর্বহাল হয়ে গেল। তো যখন রেসিশন করা হবে, তখন সেটা আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু ক্যান্সেলেশন করলে সেটা আর ফিরিয়ে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই, অর্থাৎ চিরতরে সেটা বাতিল। যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য, তাহলে দুইটা পয়েন্ট, একটা অবৈধ চুক্তি অথবা বাতিলযোগ্য। অবৈধর ইংলিশ আপনারা লিখে নেন ভয়েড, VOID, ভয়েড। ইডিটের সময় মনে থাকলে যুক্ত করে দেব, পাশে লিখে নেন। অবৈধর ইংরেজি হচ্ছে ভয়েড, VOID, ভয়েড, ইলিগালও বলা যায়। আর বাতিলযোগ্যর ইংলিশ হচ্ছে ভয়েডেবল, ভয়েডেবল, VOIDALE, ভয়েডেবল। আমি এটা এডিটের সময় দুইটা শব্দ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ভয়েড, ভয়েডেবল। তাহলে ভয়েড হলে তো সেটা একেবারে বাতিল, আর ভয়েডেবল মানে বাতিল না কিন্তু বাতিল যোগ্য। এমন দলিল তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে, অর্থাৎ এমন কিছু দলিল আছে যেটা ভয়েড বা ভয়েডেবল, অবৈধ বা বাতিলযোগ্য। তাহলে এই দলিলগুলো যদি জীবিত থাকে, আদালতের দ্বারা যদি ক্যান্সেল করা না হয়, তাহলে এইটা তার জন্য কি ক্ষতির কারণ হতে পারে। আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি সম্পর্কে আপনাদের ধারণা আছে? এই মুহূর্তে আমার মনে পড়ছে, আগ্নেয়গিরি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আগ্নেয়গিরি কিন্তু সাধারণত তিন প্রকার হয়। আগ্নেয়গিরি তিন প্রকার। এক নম্বর হচ্ছে জীবন্ত আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ আগ্নেয়গিরি, যেগুলো যেগুলো সব সময় অগ্নি উৎপাত হচ্ছে, তার মানে যেটা চালু আছে, এক কথায় চালু। দুই নম্বর হচ্ছে মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিটা কখনো অগ্নি উৎপাত হবে না। এবং তিন নম্বর হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি বা ঘুমন্ত আগ্নেয়গিরি, যেগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ না, কিন্তু কোন এক সময় অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, ঘুমন্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে। তো এই ভয়েড বা এই যে ভয়েডেবল, এই দলিলগুলো সুপ্ত অবস্থায় থাকে, এইটা বাদীর জন্য কি হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। তাই বাদী কি করে, এটা বাতিল বা ক্যান্সেলেশনের জন্য, বিলুপ্তির জন্য বা নাকচের জন্য মামলা করতে পারে। তবে সে ব্যক্তি দলিলটি বাতিল বা বাতিলযোগ্য মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা রুজু করতে পারে। তাহলে এটা কিন্তু ঘোষণামূলক মামলা না, এটা কিন্তু বাতিলের মামলা। 39-এ, এটা 42-এ না।
যদিও এখানে ঘোষণা শব্দটা আছে। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে দলিলটি বা চুক্তিটি বিলুপ্ত হিসাবে ত্যাগ করার নির্দেশ দিতে পারে, মানে বিলুপ্ত হিসেবে এটা ত্যাগই করতে হবে, এইটা আর কখনো জীবিত থাকবে না, একেবারে পার্মানেন্টলি ডেড। নিবন্ধনকৃত দলিলের ক্ষেত্রে কোনো দলিল যদি নিবন্ধনকৃত হয় অর্থাৎ রেজিস্ট্রিকৃত হয়, তো রেজিস্ট্রি দলিলের ক্ষেত্রে যে ডিক্রি হবে, যেই দলিলটা বাতিল করা হলো, তাহলে দলিলের কপি রেজিস্ট্রি অফিসার বরাবর প্রেরণ করতে হবে। তাহলে রেজিস্ট্রি অফিসার কি করবে? বালাম বইয়ে ভুলুম আকারে এত এত পেজে এই দলিলটা এত সালের দলিল, এত তারিখের দলিল লিপিবদ্ধ করা আছে, তখন এই ডিক্রির একটা কপি সেখানে অ্যাটাচ করে দিবে। তখন কেউ যদি সেটার সার্টিফাইড কপি চায়, তখন সার্টিফাইড কপি দিলেও সেটা এই বাতিল হয়েছে এত তারিখে একটা ডিক্রি আছে, এই ডিক্রির কপিটাও সেখানে অ্যাড হয়ে থাকবে। অর্থাৎ এটার কোন খুব একটা কাজে লাগবে না নিয়ে। অফিসারের বহিতে ও দলিলের বহিতে বিলুপ্তির বিষয়ে লিপিবদ্ধ করার নির্দেশ দিতে পারেন। আমি একটু আগে যেটা বললাম, উদাহরণ প্রতারণামূলকভাবে কৃত জাহাজের বীমা পলিসি বিলুপ্তি। আগে যেটা হতো, এখনো হয় কম, তবে আগে বেশি হতো। বীমা কোম্পানিগুলো একটা বিরাট বীমা অফার করে, শিপ বা পানি জাহাজ যেগুলো, কার্গো জাহাজ যেগুলো, বড় বড় প্রোডাক্ট এক দেশ থেকে আরেক দেশে যায়। তো এই প্রোডাক্টগুলো আসছে, আসার সময় বিশেষ করে কার, ট্রাক, বাস, তারপর কম্পিউটার পার্টস, কারণ বা মানে এই সমুদ্র পথে সবকিছু আছে, বাই এয়ার তো নিয়ে আসা যায় না, ভারী জিনিস। আশা করি সবকিছু ঠিক আছে। মিলন ভাইকে বলবো একটু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। মিলন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। রিটেন স্যার পরীক্ষার আমার এই রেজাল্ট দেখে। কারেন্ট স্যার আমি আমার এই কারেন্ট এবং হলো ওয়াইফাই লাইনে খুব সমস্যা স্যার। আমি হ্যাঁ, ওই তা সেই একবার ওয়াইফাই লাইনের মেশিনের গোড়ায় এসে দাঁড়ায় রয়েছে, ক্লাস করতে পারছি না। আমার সেই ওয়াইফাই লাইনের মেশিন নষ্ট হয়ে গেছিল, আবার বিদ্যুতের ওই ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছিল। আহ, খুব আচ্ছা ঝামেলা, লিখিত। মানে আমি ক্লাসও করতে পারছি না। বলেন স্যার। আচ্ছা, লিখিত যে পরীক্ষার রেজাল্ট সেটা দেখেছেন? স্যার এই একটু আগে দেখেছি, তাও অনেক কষ্ট করি স্যার। তাই? আমি তা চেষ্টা কষ্ট করতেছি অনেক সময়, কিন্তু হচ্ছে না। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, সেটা তো জানেন তাই না? জি স্যার। তো কেষ্ট পাচ্ছেন কি? স্যার পাচ্ছি তো। আচ্ছা, আপনি স্যার 46 পাচ্ছি, পেয়েছেন কিন্তু 60, 46 পেয়েছেন মনের 60-এর মতো মধ্যে। জি আপনি স্যার। কি এক্সপেক্ট করছিলেন এরকম নম্বর পেয়ে ফার্স্ট হবেন? টার্গেট ছিল এরকম পাবেন? স্যার ফার্স্ট হবো এটা ভাবিনি, কারণ আমি ওই যে কিন্তু হলো একটা একটা প্রশ্নের অ্যান্সার আমি করতে পারিনি, ওই যে ওইটা আমি আসলে বুঝতে পারিনি। ওই যে অ্যাওয়ার্ড আচ্ছা, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের মানটা আমার অ্যাওয়ার্ড বুঝতে তো মাত্র 2 নম্বরের ছিল, মাত্র 2 নম্বরের ছিল। 2 নম্বর হ্যাঁ। ছেড়ে দিলে তো খুব বেশি যায় আসে না। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি আপনি যে জি স্যার। 46 পাবেন এই ধরনের কোনো মানে এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা করছিলেন? না স্যার, এতটা আশা ছিল না। তো ভালোভাবে লিখলে নম্বর পাওয়া যাবে, এটা তো বুঝতে পারলেন। হ্যাঁ জি স্যার। স্যার তো তারই ঠিক ভিতরে আছে। এই যে আমি যে আমার মতো করে লিখতেছি, এর ভিতরে কি ভুল ত্রুটিগুলো একটু ধরাই দেবেন স্যার? হ্যাঁ, যেটা ভুল হয়েছে সেটা কম পেয়েছেন, বুঝতেই তো পারছেন, ভুল তো ধরাই দিবই আমি। ঈদের হ্যাঁ পরে হ্যাঁ স্যার। সবার সবার খাতা নিয়ে আলাদা আলাদা সাপোর্ট দিয়ে ভুল ধরিয়ে দিব। ঠিক আছে, তো ক্লাসটি জি শুরু জি করি। স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, পড়ছিলাম 39 ধারা। উদাহরণ প্রতারণামূলকভাবে কৃত জাহাজের বীমা পলিসি বিলুপ্ত, অর্থাৎ জাহাজে মাল আছে, এই মালামালটা বহনের সময় বিশেষ করে কার্গো জাহাজ যেগুলো, অনেক মাল থাকে প্লাস জাহাজেরও তো একটা মূল্য আছে। তো জাহাজ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, অগ্নিকাণ্ড বা ডুবে যায়, তাহলে এই জাহাজের যে মালিক এবং জাহাজে যে মালপত্র থাকে সমস্ত কিছুর বীমা করা থাকে একটা বিশাল অ্যামাউন্ট। এই বীমা যে কোম্পানি, সেই বীমার টাকাটা দিতে বাধ্য। তো অনেক সময় নিজের জাহাজ প্রতারণামূলকভাবে বেশি টাকায় বীমা করে এবং নিজে হয়তো বা ডুবিয়ে দেয়। কি করার জন্যে?
ওই বিমার টাকা নেওয়ার জন্য। তো জাহাজের হয়তো বা ফিটনেস থাকে না, বা জাহাজের অতটা মূল্যই হবে না, বেশি টাকায় বিমা করা হয়, এই ধরনেরও অনেক করে। আমার মনে পড়ছে ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, মেবি নায়ক ছিল রাজ্জাক, তখন রাজ্জাক ইয়ং ছিলেন। তো তিনি দেখাচ্ছে যে আমি বাঁচতে চাই না, তো আত্মহত্যা করার জন্য তিনি বের হয়েছেন। তো যারা ভিলেন তারা তাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তার একটা বড় বীমা করেছে, জীবন বীমা। জীবন বীমার পরে পলিসি গুলো চালাচ্ছে, দুই তিনটা ভাবছে, দুই তিনটা পলিসি দিব, দেওয়ার পরেই সে মারা যাবে, মারা গেলেই টাকাটা আমরা পাবো। এটা হচ্ছে প্ল্যান পুরো সিনেমার কাহিনী। তার মানে প্রতারণামূলক ভাবে বীমা করা হয়েছে। পরে সে যখন বুঝতে পারে, পরে তার মানে আত্মহত্যা করার যে মেন্টালিটি সেটা পরিবর্তন হয়। এখন এই যারা ভিলেন তারাই তার শত্রু হয়ে যায়, এই হচ্ছে কাহিনী। তো এই লাইনটা পড়তে গিয়ে সিনেমার কথাটা মনে পড়ে গেল। জিম্মাদারি জাল দলিল বিলুপ্তি। কেউ যদি জিম্মাদারি কোনো জাল দলিল করে, সেটা বিলুপ্ত করা যাবে। ব্যাকডেটে, ব্যাকডেটে মানে আজকের তারিখ যেটা, সেটার আগের কোনো তারিখ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 4 মাস, 5 বছর, 10 বছর, এটাকে আমরা বলছি ব্যাকডেট, আগের ডেটের। সম্পাদিত ইজারা সংক্রান্ত দলিল বিলুপ্ত চাওয়া যেতে পারে। তারপরে জাহাজ ক্রয় বাবদ প্রদত্ত হুন্ডি সমূহ বিলুপ্ত করা যেতে পারে। হুন্ডি, হুন্ডি হচ্ছে এখন আর কি নাই, বৈধ নাই। আগে হুন্ডি বৈধ ছিল, এখন হুন্ডি হচ্ছে অবৈধ হয়ে গেছে। এখন ব্যাংকিং চ্যানেল, ইভেন অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এত ডেভেলপ করেছে যে হুন্ডির আর খুব একটা বাস্তবে প্রয়োজনীয়তা নেই। তারপরেও অনেক মানুষ হুন্ডি ব্যবহার করে ফরেন এক্সচেঞ্জ না করে। যেমন বাংলাদেশ থেকে বাইরে টাকা পাঠানোর কোনো সুযোগ নাই ব্যাংকিং চ্যানেলে, কিন্তু চাইলেও কেউ তার অ্যাকাউন্টে টাকা রেখে সেটা ডুয়েল কারেন্সি হিসেবে ইউজ করতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কেউ বাংলাদেশ থেকে বাইরে টাকা পাঠাতে পারবে না, বাইরের দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবে। দলিল বিলুপ্তি বা নাকচ শুধুমাত্র বাতিল ও বাতিলযোগ্য দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। ভয়েড এবং ভয়েডয়েল, ভয়েডেবল, ভয়েড এবং ভয়েডেবল এই দুই ধরনের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। বাতিল দলিল, যেই দলিলটা বাতিল মানে ভয়েড, সেটা আরম্ভ থেকে বাতিল, অর্থাৎ যেই দিন জন্ম হয়েছে দলিলের সেই দিন থেকেই সেটা বাতিল হিসেবে ট্রিট করা হবে। এবং যেটা ভয়েডেবল অর্থাৎ বাতিলযোগ্য দলিল, যতক্ষণ না তা বাতিল ঘোষণা করে অকার্যকর করা হয় ততক্ষণ পর্যন্ত তা কার্যকর। যেটা বাতিলযোগ্য দলিল সেটা কিন্তু কার্যকারিতা আছে, যতক্ষণ না সেটা বাতিল করা হচ্ছে ততক্ষণ সেটা চলবে। অন্যান্য বৈধ এবং কার্যকর দলিল যেগুলো, সেগুলো রদ করা যেতে পারে, সেগুলো বাতিল করা যাবে না। যেগুলো দলিল, বৈধ দলিল এবং কার্যকর দলিল, সেগুলো কখনো রদ করা যাবে না। সেগুলো কি করা যেতে পারে, সরি, সেগুলো কখনো ক্যান্সেল করা যাবে না, সেগুলো রেসিশন, রেসিশন বা রদ করা যাবে। তাহলে দেখেন যে 39 ধারায় শুধুমাত্র ভয়েড এবং ভয়েডেবল যে ইনস্ট্রুমেন্ট সেগুলো বাতিল বা বিলুপ্ত করা যাবে, আর যেগুলো চালু আছে, যেগুলো বাতিল যোগ্য নয়, এই ধরনের দলিল বাতিল করা যাবে না, কিন্তু রদ করা যাবে। দলিল রদ বৈধ, কার্যকর, প্রতারণামূলকভাবে কৃত দলিলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দলিল রদ সবগুলো দলিলের ক্ষেত্রে মোটামুটি প্রযোজ্য, যেগুলো বৈধ, কার্যকর এবং প্রতারণামূলকভাবে তৈরি করা হয়েছে সেগুলোই, যেটা আমরা আগের 35 সেকশনে দেখেছি। তো 35 সেকশন এবং 39 সেকশনের মধ্যে কনফিউশন যেন তৈরি না হয়, তাই শেষে একটু বোল্ড করে ডাবল হ্যাশ চিহ্ন দিয়ে কিছু তথ্য দিয়ে দিয়েছি, যেন আপনারা দুই সেকশনের মধ্যে পার্থক্য বুঝতে পারেন। ধারা 40, যে দলিল আংশিকভাবে বিলুপ্ত বা নাকচ করা যেতে পারে। হোয়াট ইনস্ট্রুমেন্ট মে বি পার্শিয়ালি ক্যান্সেলড। আমরা 39-এ যেটা পড়লাম ক্যান্সেল, সেটাই 40-এ এসে আংশিকভাবে, পার্শিয়ালি। আমরা 12 ধারায় পড়েছিলাম চুক্তি প্রবলের বিষয়টা। আবার পরবর্তী কিছু ধারায় পড়লাম যে ছোট অংশ যদি প্রবল করা না যায় তাহলে বড় অংশ প্রবল করা যাবে, আর বড় অংশ যদি প্রবল করা না যায় তাহলে আর প্রবল করা যাচ্ছে না পুরোটা। তার মানে পার্শিয়ালি কার্যকর করা যাবে। তো তেমনি এখানে
পুরোটা যদি বিলুপ্ত করা না যায় তাহলে আংশিক বিলুপ্ত করা যেতে পারে 40 ধারায়। যে ক্ষেত্রে একটি দলিল বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, অর্থাৎ একটা দলিলের বিষয়বস্তু যদি একাধিক হয়, যদি জমি সংক্রান্তও দলিল হয়, তো দলিলে মনে করেন 10টা কি আছে, তফসিল আছে। 10টা তফসিলের মধ্যে 2টা তফসিলের সমস্যা আছে, তো ওই 2টা তফসিল বাতিল ঘোষণা চাইলাম, আর 8টা তফসিল থাকলো। মনে করেন যে একটা বাড়ির সাথে পাশে একটা ছোট জমি আছে, সে জমিটা পুকুর। তো বাড়ির সাথে পুকুরও বিক্রি করতে চেয়েছিল, পরে আর পুকুর বিক্রয় করতে চাচ্ছে না, কিন্তু দলিল হয়ে গেছে পুকুর সহ, কিন্তু বাড়ির টাকা শুধু দিয়েছে। এখন যে প্রকৃত মালিক সে বলছে আমি তো শুধু বাড়ি বিক্রয় করব, কিন্তু আপনি পুকুরও কেন লিখে নিয়েছেন? তখন এই দলিলটা বিলুপ্ত চাইতে পারবে না, কারণ বাড়িটা তো বিক্রয় হচ্ছে, তাই শুধুমাত্র পুকুর বিক্রয়ের অংশটুকু, অর্থাৎ যে দাগে পুকুর আছে ওই দাগটুকু বাতিল করা যেতে পারে। তাহলে পার্শিয়ালি বাতিল হলো, পুকুরের অংশটুকু বাতিল হয়ে গেল, মালিকের থাকলো, কিন্তু বাড়িটা বিক্রয় হয়ে গেল। অর্থাৎ পার্শিয়ালি করা যাবে যদি আহ, স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট পার্ট হয়, তাহলে করা যাবে। মনে করেন 2টা ফ্ল্যাট বিক্রয় হচ্ছে, 2টা ফ্ল্যাটের মধ্যে একটা বিক্রয় করবে একটা বিক্রয় করবে না, এটাও সম্ভব। কিন্তু যদি মনে করে যে আমি ফ্ল্যাট বিক্রয় করব কিন্তু জমি বিক্রয় করব না, অনেক সময় এটা সম্ভব না, কারণ জমি যদি থাকে তাহলে সেই জমিতে ফ্ল্যাট থাকলে এক সময় সেটা যদি ভেঙে পড়ে, পরে আর ওখানে ফ্ল্যাট করতে দিবে না, কারণ জমির মালিক তো জমি ছাড়ছে না। তো ফ্ল্যাটের যে বিজনেস গুলো হয় সেগুলো কিন্তু যারা ফ্ল্যাট ক্রয় করে তার মানে জমিরও কিন্তু ওই যে আংশিক আনুপাতিক যে মালিক, সে মালিকানাটা পেয়ে যায়। তাহলে যে ক্ষেত্রে একটি দলিল বিভিন্ন অধিকার বা বাধ্যবাধকতার সাক্ষ্য হয়, সেক্ষেত্রে আদালত তা আংশিকভাবে বিলুপ্ত ও আংশিকভাবে বহাল রাখতে পারে। অর্থাৎ একটু আগে যেটা বললাম, পুকুর বিলুপ্ত করলো, আর বাড়ি বিক্রয়ের যে অংশটুকু এই দলিলটুকু সবল থাকলো, বহাল থাকলো। উদাহরণ, একটি হুন্ডিতে বিভিন্ন ব্যক্তির পৃষ্ঠাঙ্কন আছে, যার মধ্যে একজনের পৃষ্ঠাঙ্কন জাল ছিল। 5জন মিলে একটা হুন্ডিতে সই করেছে। এখন এই এই হুন্ডি না বলে আমি যদি দলিল বলি, একটা দলিলে 5জন সই করেছে, তার মধ্যে একজনের সই জাল, তাহলে একজনের জন্য বাতিল ঘোষণা করা হবে আর 4জনের জন্য সেটা টিকে থাকবে। ব্যাপারটা এরকম। 41, যে পক্ষের অনুকূলে দলিল বিলুপ্ত করা হয়েছে, তাহলে এটা বিলুপ্তই চলছে, অর্থাৎ 39, 40, 41 একই ধরনের। সেই পক্ষের নিকট থেকে ক্ষতিপূরণ আদায় করার ক্ষমতা, আমরা এর আগেও দেখেছি, রদ করলেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, বাতিল করলেও ক্ষতিপূরণ দেওয়া হবে। পাওয়ার টু রিকোয়ার পার্টি ফর হোম ইনস্ট্রুমেন্ট ইজ ক্যান্সেল টু মেক কম্পেনসেশন, এখানে ডিরেক্ট কম্পেনসেশনই বলছে। ন্যায় বিচারের প্রয়োজনে প্রতিকার মঞ্জুরকৃত পক্ষকে অপর পক্ষ বরাবর ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। যিনি ডিক্রি পেলেন, ওই একই বক্তব্য যে আপনি তো ডিক্রি পেলেন, আপনি তো এখন আনন্দিত আছেন, আপনি তো লাভবান হলেন এই মামলা করে, তো অপর পক্ষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি তাকে ক্ষতিপূরণ স্বরূপ ন্যায় বিচারের সাথে 20,000 টাকা দিয়ে দেন। এটা মুখে বলবে না, কিন্তু আদালত ডিক্রির মধ্যে কিন্তু লিখে দেবে। ডিক্রিতে না লিখলে মুখে বললে কি আদালতের মুখের কথার কিন্তু দাম দিবে না কেউ। তাহলে আদালতের যে কলমের দাম, অর্থাৎ তিনি যে আদেশ বা ডিক্রি দিবেন সেটারই দাম দিবে। অর্থাৎ এটা 41 ধারা মতে অপরপক্ষ কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে সেটা আদালত নিশ্চয় লিখে দিবেন। বা আদালত লিখে না দিলেও অপরপক্ষ দাবি করতে পারে, আবেদন করতে পারে, তখন আদালত এটা বিবেচনায় নিয়ে দিতে পারেন। তাহলে এগুলো আপনাদের জানতে হবে, তাহলে বাস্তবে কিন্তু আপনি বিবাদী পক্ষে এই অ্যাডভান্টেজ গুলো নিতে পারেন। যে মামলা হেরে গেলে তো কি হলো, আপনি এই মামলা করতে এসে 50,000 খরচ হয়েছে, আপনি 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়ে গেলেন, আপনি তো লাভবানই হলেন। 42, 42 ধারাটা এই আইনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা। যতগুলো মামলা হয় এসআর অ্যাক্টে, সবচেয়ে 42 ধারাতে বেশি মামলা হয়, কারণ 42 ধারার কোর্ট ফি মাত্র 300 টাকা ফিক্সড। কোনো কিছু হলে 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমা করতে হয়। তো মর্যাদা, অধিকার, পদ ঘোষণার ক্ষেত্রে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, তাহলে 42 ধারায় কিন্তু মর্যাদা, অধিকার এবং কোনো পদ বা পোস্ট এইটা ঘোষণার জন্য মামলা করা হয়। ডিসক্রিশন অফ, ডিসক্রিশন মানে বিবেচনামূলক বা ইচ্ছাধীন ক্ষমতা অফ কোর্ট অ্যাজ টু ডিক্লারেশন, ডিক্লারেশন মানে ঘোষণা, অফ স্ট্যাটাস অর রাইট, স্ট্যাটাস অর রাইট
বার টু সাচ ডিক্লারেশন, এবং কোন কোন ক্ষেত্রে বার বলতে নিষেধ আছে। বার এখানে BAR, বার মানে বার কাউন্সিলের বারও বোঝায়, আর এই বার বলতে এটা নিষেধাজ্ঞা, এই বার বলতে নিষেধাজ্ঞা বা বাধা। any person entitled to any legal character or to any right as to any property may institute a suit। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, হুবহু এই লাইন চলে আসে, কিছু জায়গায় শূন্যস্থান রাখলো বা এই লাইনটা তুলে দিয়ে কোন ধারার বিষয়, 42 ধারার, এভাবে। এটার আমি বাংলা করে দিয়েছি, আইনানুগ পরিচয় বা সম্পত্তির সত্ত্বের অধিকারী ব্যক্তি তা অস্বীকারী ব্যক্তির বিরুদ্ধে ঘোষণার মামলা করতে পারে। মনে করেন কলেজের প্রিন্সিপাল, কিন্তু কেউ তাকে মানছে না, যে যে মানছে না তার বিরুদ্ধে 42 ধারায় মামলা করে, আমি যে প্রিন্সিপাল এটা মানছে না, এটা মানানোর জন্য মামলা করা যেতে পারে। আদালত ইচ্ছাধীন ক্ষমতা বলে পরিচয় বা সত্য ঘোষণা করতে পারে। ইচ্ছাধীন ক্ষমতা প্রথমে যেটা বলা হয়েছে আবার রিপিট করলাম। তবে শর্ত হচ্ছে ঘোষণার সাথে অতিরিক্ত প্রতিকার দাবি করার সুযোগ থাকলে, তা না করলে আদালত অতিরিক্ত প্রতিকার প্রদান করবেন না। মনে করেন অতিরিক্ত প্রতিকার বলতে, একটা যদি স্থাবর সম্পত্তি হয়, সেইটা আমি মালিক, কিন্তু অপরপক্ষ বলছে এটা তুমি মালিক না, এটা ছেড়ে দাও, মানে আমার মালিকানা এবং আমার দখলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাহলে আমি 42 ধারায় এই সম্পত্তির মালিক আমি, মানে আমার এটা অধিকার আছে এই সম্পত্তির উপরে, এই অধিকারটা এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য 42 ধারায় মামলা করব। তাহলে জাস্ট 42 ধারায় মামলা করলেই হবে। যদি পজেশন আমার থাকে, অর্থাৎ জমি আমার দখলেই থাকে, তাহলে আমি শুধু 42 ধারায় মামলা করব। কিন্তু যদি দখল আমার না থাকে, মানে আমি বেদখল হয়ে গেছি, সেক্ষেত্রে 9 ধারায় মামলা করা যেতে পারে। আর বেদখল হয়ে গেছি আমি, আবার 6 মাস পার হয়ে গেছে, তো 6 মাস পার হয়ে গেছে আমার বেদখলের, তাহলে তো আমি 9 ধারায় মামলা করতে পারছি না এসআর অ্যাক্টের, তাহলে আমাকে কত ধারায় করতে হবে? আমরা জানি 8 ধারায় করতে হবে। তো যখন আমি 8 ধারায় মামলা করব, 42-এর সাথে 8-এর একটা দারুণ কানেকশন আছে। কি কানেকশন? যদি আমি দখল হারিয়ে ফেলি, তাহলে 8 ধারার সাথে আমি 42 ধারা যুক্ত করে 8-42 একসাথে মামলা করব। তাহলে আমি 8 ধারাতে দখলও ফেরত পাবো, আমি সত্য প্রমাণ করব, কারণ 8 ধারায় সত্য প্রমাণ করতে হবে, আমি যে মালিক সেটা আমি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করব। এবং 42 ধারায় আমি কি ঘোষণাও চাইবো, যেন সে আর কখনো এটার উপরে আসতে না পারে। তাহলে এখানে ফ্যাক্টটা কি? 8 এবং 42 কখন একসাথে আসবে? যখন বেদখল হয়ে গেছি এবং 6 মাস পার হয়ে গেছে, 9 ধারায় যেতে পারছে না, তখন। কেউ যদি মনে করে যে আমি 2 দিন হলো আমার বেদখল হওয়া, আমি 9 ধারায় যাব না, ডিরেক্ট 8 ধারায় যাব, 6 মাস অপেক্ষা করব না, 6 মাস পার হওয়ার জন্য অপেক্ষা করব না, হ্যাঁ করা যেতে পারে। মানে 9 ধারায় আমাকে আগে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, 9 ধারায় করতে পারিনি বলে 6 মাস পরে আমি 8 ধারায় করছি এমন কোনো বিষয় না। আপনি চাইলে 9 ধারা হচ্ছে ছোটখাটো একটা ট্রিটমেন্ট। মনে করেন আপনার পেটে ব্যথা করছে, আপনি একটা ব্যথার ওষুধ খেয়ে নিলেন বা একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন, আপাতত আপনি আরাম পেলেন। কিন্তু এটা যদি পেটে কেন ব্যথা করছে, বারবার ব্যথা করছে, আপনাকে কি করতে হবে? প্রপার ট্রিটমেন্ট করতে হবে। প্রপার ট্রিটমেন্ট করতে হলে আপনাকে এটা পরীক্ষা করতে হবে, আল্ট্রাসনোগ্রাফি করতে হবে, একটা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে দেখাতে হবে। প্রয়োজনে আরো যে পরীক্ষাগুলো আছে, MRI করতে হতে পারে। তো এগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি কি আছে। তাহলে এটা একটা বড় খরচ, মানে পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। তো 8 ধারা হচ্ছে পার্মানেন্ট সলিউশন, আর 9 ধারা হচ্ছে ওই ছোট একটা গ্যাসের বা ব্যথার ট্যাবলেট খাওয়ার মতন, যেন আপাতত আমার সমস্যার সমাধান হোক। বেদখল হয়েছে ইনস্ট্যান্ট, আমি দখল ফেরত পেতে চাচ্ছি। এটা আবার 9 ধারার বিকল্প হচ্ছে ফৌজদারি কার্যবিধির 44 বা 45 ধারায় মামলা করা, 144 বা 145 ধারায় ইনজাংশন চাওয়া যেতে পারে এইভাবে। তো আমি যেটা বলছি যে 42 ধারা, যখন আপনি নিজে পজিশনে আছেন, জাস্ট আপনি আমার মালিকানা অস্বীকার করছে, জাস্ট ঘোষণামূলক মামলা করলাম। ঘোষণামূলক মামলার অপর নাম হচ্ছে বিজ্ঞাপনী মামলা। ডিক্লারেশন শুট, বিজ্ঞাপনী মামলা, ঘোষণামূলক মামলা। আপনারা এই 42 ধারা কোথাও লিখে নিতে পারেন, বিজ্ঞাপনী মামলা, বিজ্ঞাপন, বিজ্ঞাপনী মামলা। বাস্তবে কিন্তু আমাদের রাজশাহী কোর্টে বিজ্ঞাপনী মামলা বেশি। আমি প্রথম যখন দেখলাম এটা বিজ্ঞাপনী মামলা, বিজ্ঞাপনী মামলা মানে আমি বুঝতে পারলাম না। পরে যখন একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে 42 ধারায় ঘোষণামূলক মামলাকে বিজ্ঞাপনী মামলা বলে। ঘোষণামূলক মামলার কোর্ট ফি 300 টাকা নির্ধারিত, অর্থাৎ ফিক্সড কোর্ট ফি,
সম্পত্তির পরিমাণ বা যে কোনো বিষয়ে মামলা হোক না কেন, যে সেটা 42 ধারায় যদি হয়, তাহলে মামলার সাবজেক্ট ম্যাটার কি সেটা বিষয় না, বিষয়বস্তু কি, এটা 1,000 টাকার মূল্যের কোনো সম্পত্তির মামলা, না 1 কোটি টাকার মূল্যের সম্পত্তির মামলা, না 100 কোটি টাকার মূল্যের সম্পত্তির মামলা, সেটা বিবেচনা না। অর্থাৎ মূল্যের সাথে কোনো কানেকশন নাই। ফিক্সড কোর্ট ফি 300 টাকা। কিন্তু যদি এর সাথে 8 ধারা যুক্ত করি, তাহলে কিন্তু আবার অ্যাড ভ্যালোরম কোর্ট ফি দিতে হবে। অর্থাৎ 42 ধারায় 300 টাকা তো দিতেই হবে, আর 8 ধারে গেলে অ্যাড ভ্যালোরম কোর্ট ফি মূল্যের অনুপাতে 2% কোর্ট ফি দিতে হবে। তো কোর্ট ফি বিষয়ে আমি আলাদা পিডিএফ দিব বলেছি, যতটুকু লাগবে আমি গবেষণা করছি কতটুকু লাগবে। কোর্ট ফি আইন আছে, যে কোনো অ্যাডভোকেটদের যে ডায়েরি আছে আমাদের কাছে, অ্যাডভোকেটের ডায়েরিতেও কিন্তু কোর্ট ফি রিলেটেড আইনগুলো কিন্তু দিয়ে দেওয়া থাকে প্রথম দিকে। হ্যাঁ, অ্যাডভোকেট ডায়েরির প্রথমেও কিন্তু কি দেওয়া থাকে, কোর্ট ফি দিয়ে দেওয়া থাকে। এ দেখেন, এটা আমার ডায়েরি, এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে কোর্ট ফি রিলেটেড সব তথ্য। তো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, কিন্তু কোনটা লাগবে কোনটা লাগবে না এইটা আপনার হয়তো বা বুঝতে পারবেন না। তো আমি, এইটা আছে জেনারেল কোর্টে ব্যবহারের জন্য, বিস্তারিতভাবে পুরো আইনটা আমি আপনাদের বার কাউন্সিলের উপযোগী করে জাস্ট মডিফাই করে কিছু তথ্য দিয়ে দিব। যেগুলো ইতিপূর্বে এসেছে সেগুলো তো আমি দিয়েই দিয়েছি, যেমন 42 ধারায় বলে দিয়েছি, এইভাবে 9 ধারায় বলেছি, 8 ধারায় বলেছি, আর তারপরে মেবি 12 ধারাতেও বলা আছে। তো আমি একটা জাস্ট কোড ফি নিয়ে আলাদা একটা 2-3 পেজের পিডিএফ দিয়ে দিতে পারি, যেন মনে রাখতে সুবিধা হয়। একটা উদাহরণ দিয়েছি, ক, যে জমির বৈধ দখলদার ওই জমির উপর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাগণ যাতায়াতের অধিকার দাবি করে, ক, সত্য ঘোষণার ডিক্রি পেতে পারে। মনে করেন আমার জমি, আমি নিজেকে ক বলছি, আমার জমি, এখন পাশের এলাকার লোকজন এটার উপর দিয়ে চলাচলের জন্য কি করছে, অধিকার দাবি করছে। আমি ওই পাশের যারা যারা দাবি করছে পুরো গ্রামবাসীর নামে মামলা করে দিতে পারি, দিয়ে আমি সত্য ঘোষণা করতে পারি। কেন? এটা আমি সুখাধিকারে পরিণত হতে দেব না তাই। তো সুখাধিকারে পরিণত হতে দেওয়ার আগেই আমি 42 ধারায় মামলা করে সেটা চিরতরে বন্ধ করে দিতে পারি। যখন একটা এই নিয়ে মামলা হলো, সুখাধিকার হতে হলে কোনো প্রকার বাধা পাওয়া যাবে না। বাস্তবে জমির কোনো মানে কোনো কিছু দিয়ে ঘিরে দেওয়া যাবে না, কোনো বেড়া দেওয়া যাবে না, কোনো ওয়াল দেওয়া যাবে না, কাঁটাতারে বেড়া দেওয়া যাবে না, বা মুখেও কাউকে নিষেধ করা যাবে না। বা এই বিষয়ে যদি মামলা হয় সেটা তো ফর্মালি নিষেধাজ্ঞা চলে আসলো, মানে নিষেধ করছি আমি, যে আমি যেতে দেবো না, এটা তো ফর্মালি মামলা হয়ে গেলে তো এটা বড় বাধা, তখন আর সুখাধিকার হবে না। তো এই লাইনটা দিয়ে এবার মেবি প্রশ্ন আসছিল, তো আপনারা উদাহরণগুলো একটু লক্ষ্য করবেন। 43, ঘোষণার ফলাফল। 42 ধারার সাথে 43 ধারাটা অবশ্যই আপনাদের পড়তে হবে। ঘোষণা দিলে এর ফলাফলটা কি হবে বাস্তবে? ইফেক্ট অফ ডিক্লারেশন। আদালত প্রদত্ত ঘোষণা অবশ্য পালনীয়। আদালত যে ঘোষণা দিবে সেটা পালন করতে হবে। আদালতের নির্দেশনা না না পালন করলে কিন্তু সিভিল প্রাইজনে আটক রাখা যাবে, তার নামে ওয়ারেন্ট বের হবে, ধরে নিয়ে আসবে, তাকে দেওয়ানি কারাগারে আটক রাখবে। তাহলে দেওয়ানি কোর্টও কিন্তু কাউকে আটকে রাখতে পারে। শুধুমাত্র মোকদ্দমার পক্ষসমূহ, তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তি এবং কোনো পক্ষ জিম্মাদার হলে বা বেঁচে থাকলে তাদের জিম্মাদার হতো, তাদের জন্য প্রদত্ত ঘোষণা অবশ্য পালনীয়। তাহলে এই যে ঘোষণামূলক মামলা করা হলো কারো বিরুদ্ধে, তো তাদের কার কার বিরুদ্ধে এই ফলাফলটা ইফেক্টিভ হবে সেটা 3টা পয়েন্ট দেওয়া আছে। আপনারা এখানে লিখতে পারেন, ঘোষণামূলক মামলা করলে যে জাজমেন্ট দেওয়া হয় সেটাকে বলা হয় জাজমেন্ট ইন পার্সোনাম। এটা একটা ল্যাটিন টার্ম বা ল্যাটিন ম্যাক্সিম বলতে পারেন, জাজমেন্ট ইন পার্সোনাম। আমি প্রয়োজনে এটা এডিটের সময় যুক্ত করে দিব। জাজমেন্ট ইন পার্সোনাম বলতে কিছু ব্যক্তি ইন্ডিভিজুয়াল বা তাদের যারা বংশধর আছে তাদের উপরেই কি প্রযোজ্য হবে। আর জাজমেন্ট ইন কিছু ইউনিভার্সাল আছে, জাজমেন্ট ইন রেম, যেটা রেম হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ সবার জন্য প্রযোজ্য। তো 42 ধারায় মামলা সবসময় জাজমেন্ট ইন পার্সোনামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 44 ধারা, রিসিভার নিয়োগ বা আদালতের ইচ্ছাধীন। রিসিভার নিয়োগ আদালতের ইচ্ছাধীন। মোকদ্দমা বিচারাধীন সময়ে একটা মামলা চলছে, এই মামলায় একটা সম্পত্তি, সেটা যদি গবাদি পশু হয়, গরু ছাগল মহিষ, এটা কার কাছে থাকবে, বাদীর কাছে না বিবাদীর কাছে? বাদী বলবে আমার কাছে থাক, বিবাদী বলবে আমার কাছে থাক। একটা আম গাছ, কিছুদিন এই যে এখন আম পাকছে,
তো এই আমটা আম গাছে যদি থেকে যায় তাহলে এই আমটা নষ্ট হয়ে যাবে, তখন একটা রিসিভার নিয়োগ করে বলতে পারে রিসিভারকে আমটা আপনি পেড়ে আমটা বিক্রয় করে দেন, এবং বিক্রয় করে যে টাকাটা হবে সেটা আপনি নিজের কাছে রাখেন অথবা চালান যোগে আদালতে জমা রাখেন। এটা হচ্ছে রিসিভারকে দায়িত্ব দিয়ে দিল, অর্থাৎ যেটা পচনশীল সেটা বিক্রি করে দিতে হবে অথবা যেটা রাখার সেটা রাখতে হবে। তো এইটা একটা নিরপেক্ষ, একটা তৃতীয় পক্ষ, একটা থার্ড পার্টি আসবে আদালতের হেল্প বা আদালতের ফ্রেন্ড হিসাবে, যাকে রিসিভার বলা হচ্ছে। তো রিসিভার নিয়োগের যে ক্ষমতা সেইটা কিন্তু আছে এই 44 ধারায়। কিন্তু রিসিভার নিয়োগের পদ্ধতি এবং রিসিভারের কি কি ক্ষমতা থাকবে, রিসিভারের কি কি দায়িত্ব থাকবে, রিসিভারের কি কি কর্তব্য থাকবে, কি পদ্ধতিতে রিসিভার কাজ করবে, সমস্ত কিছুই কথা আছে, সিপিসিতে আছে। তাহলে নিয়োগের পন্থা পদ্ধতি, অধিকার, ক্ষমতা, দায়িত্ব দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত। অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার্স ডিসক্রিশনারি রেফারেন্স টু কোড অফ সিভিল প্রসিডিউর। তাহলে 44 ধারায় জাস্ট রিসিভার নিয়োগের বিষয়টা বলা আছে, এটা করতে পারবে, সিভিল কোর্টকে ক্ষমতা দেওয়া হয়েছে 44 ধারায়। তাহলে আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে 44 ধারায় রিসিভার নিয়োগ করার জন্য। তত্ত্বাবধায়ক, রিসিভারের বাংলা হবে তত্ত্বাবধায়ক, আপনারা লিখে নিতে পারেন তত্ত্বাবধায়ক। তো তত্ত্বাবধায়ক নিয়োগের ক্ষমতা 44 ধারায়, এছাড়া একটা 44 ধারায় আদালতকে দেওয়া হলো, সিভিল কোর্টকে দেওয়া হলো। কিন্তু সমস্ত কিছু পদ্ধতি প্রসিডিউর সবকিছুই আহ, কোন আইন দ্বারা হবে? সিপিসি দ্বারা হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না করে তো ক্লাসটি শেষ করে দিব। জাস্ট আজকের ক্লাস বিষয়ে 31 থেকে 44 ধারা। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি, যেহেতু একটু সময় আছে, একটু আপনাদের সাথে আমি প্রশ্ন করে কিছুটা। আচ্ছা, রাজ্জাক ভাই লাইনে আসবেন। জি স্যার। আচ্ছা, এখানে 43 ধারা কি আছে? ইফেক্ট অফ ডিক্লারেশন, তাই না? জি স্যার। আর 42 ধারায় আছে ডিক্লারেশন। তাহলে যদি বলা হয় যে ডিক্লারেশন শুট কত ধারা অনুসারে করা যায়? 42 ধারা। আর যদি বলা হয় ইফেক্ট অফ ডিক্লারেশন কত ধারায় আছে? 43 ধারায়। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আরেকটা আইন থেকে প্রশ্ন করছি। এই লিমিটেশন অ্যাক্টের 18 ধারায় কি আছে বলেন তো? এটা তো মনে পড়তেছে না এখন। কিছুদিন আগে তো রিটেন পরীক্ষা দিলেন, কে বলতে পারবেন লিমিটেশন অ্যাক্টের 18 ধারায় কি প্রতারণা আছে? স্যার, প্রতারণা, এই আর কি, ইফেক্ট অফ। আচ্ছা, জুথি আপু লাইনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন 18 ধারায় কি আছে? ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন ব্যক্তিগত ক্রেতার অধিকার। বুঝলাম না, একটু জোরে বলেন। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। আমি আমি চেয়েছি তামাদি আইনের 18 ধারা। লিমিটেশন জি জি। অ্যাক্টের 18 ধারায় কি আছে সেটা বলেন, এই আইনের না। ও আচ্ছা, লিমিটেশন একটা, সরি। হ্যাঁ, যেটা গত শুক্রবারে আমি রিটেন পরীক্ষা নিয়েছি সেটা থেকে প্রশ্ন করেছি। সরি বাবা, সরি। হ্যাঁ। আচ্ছা, দিলরুবা আপু লাইনে আসবেন। মুন্নি আপু লাইনে আসবেন। জি স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামাদি আইনের 18 ধারায় কি আছে? জি স্যার। তামাদি আইনের 18 ধারায় কি আছে? গত শুক্রবারে রিটেন প্রতারণা, পরীক্ষা হয়েছিল। জি স্যার, প্রতারণার ফলাফল। প্রতারণার ফলাফল ইংলিশটা কি ছিল? খুবই এফেক্ট দৃষ্টিকোণ। অফ ফ্রড, ইফেক্ট অফ ফ্রড। ইফেক্ট অফ ফ্রড। তাহলে এখানে 43 ধারায় আছে, এখানে 43 ধারায় আছে ইফেক্ট অফ অফ ডিক্লারেশন।
হ্যাঁ, ইফেক্ট অফ ডিক্লারেশন, Declaration আর ওখানে আছে ইফেক্ট অফ ফ্রড। আমি for পরীক্ষায় কি দিয়েছিলাম? ইফেক্ট অফ ফ্রড লিখতে effect of দিয়েছিলাম। fraud. These are effect of আচ্ছা, fraud. আমি আমি কিসের সংজ্ঞা চেয়েছি? ইফেক্ট অফ ফ্রডের না ফ্রডের? For fraud মানে প্রতারণা। ইফেক্ট মানে প্রভাব, মানে প্রতারণার প্রভাব। না না, হ্যাঁ জি হ্যাঁ, স্যার। প্রতারণার প্রভাব বা ফলাফল। আমি প্রতারণার ফলাফল ইংলিশে চাইছি ইফেক্ট অফ ফ্রড। তাহলে ইফেক্ট অফ ফ্রডের বাংলা হচ্ছে প্রতারণার ফলাফল। প্রতারণার ফলাফল। আমি প্রতারণার ফলাফল চেয়েছি, দুইজন বাদ দিয়ে সবাই লিখেছেন প্রতারণা কাকে বলে। চলে গেছেন আবার ওই দণ্ডবিধির 415 ধারায় প্রতারণা কাকে বলে। হ্যাঁ, প্রতারণা কাকে বলে লিখেছেন, কিন্তু প্রতারণার ফলাফল কি সেটা আর লেখেননি। 3 নম্বর ছিল সেখানে। তো দুইজন ছাড়া বাদ বাকি সবাই লিখেছে প্রতারণা কাকে বলে। 18 তামাদি আইনের 18 ধারায় বা লিমিটেশন অ্যাক্টের 18 ধারায় প্রতারণার ফলাফল সম্পর্কে বলা হয়েছে, এতটুকুই লিখে প্রতারণার ফলাফল আর কিছু বলেননি। তো জি আমি স্যার। চাই এক, লিখেন আর এক, তাহলে নম্বর তো কম আসবে, তাই না? জি স্যার। তো ঠিক আছে। আহ, কেউ কেউ লিখিত পরীক্ষা, যারা এমসিকিউ লিখিত পরীক্ষা, উভয় ব্যাচকে আমি বলছি এই ভিডিওটা যারা দেখবেন, যে যদি আমি যখন উত্তর দিয়ে দিব অ্যান্সারিং হিন্ট দিচ্ছি, অথবা আমি এমসিকিউর তো পুরো অ্যান্সারই দিয়ে দিচ্ছি, তথ্যসূত্র সহ কোন ধারা থেকে আসছে সেটাও দিয়ে দিচ্ছি। যদি কোনো কনফিউশন থাকে, মনে হয় যে আপনি এটা বুঝতে পারছেন না কেন এটা ক বা খ উত্তর হচ্ছে, বা মনে হতে পারে আমার উত্তরে ভুল আছে, আমার ভুল হতেই পারে, তখন আমাকে অবশ্যই মেসেজ করবেন। সরাসরি ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, স্যার এই প্রশ্ন উত্তরটা দেখবেন, মনে হয় এটা হতো, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে বুঝতে। তখন আমি দ্বিতীয়বার ভেবে দেখবো, ক্রস চেক করে আমি জানাবো। তো আপনারা পরীক্ষা দেন, এমসিকিউ পরীক্ষা দেন, রিটেন পরীক্ষা দেন, 50%-এর বেশি ফেল করেন, কিন্তু কোনো কমপ্লেন করেন না, তাহলে আমি এটা কি ধরে নিব? আপনারা বুঝতে বুঝতে পারছেন কি পারছেন না জানি না। আমি এর আগের ক্লাসে বললাম, যদি ইংলিশে প্রশ্ন আসে যেমন ইফেক্ট অফ ফ্রড, আপনাকে ইফেক্ট অফ ফ্রড কথাটা লিখেই শুরু করতে হবে। আপনি বাংলা অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। প্রশ্ন লিখেছি, আমি দিয়েছি লিগ্যাল ডিজেবিলিটি, আমি লিখতে দিয়েছি লিগ্যাল ডিজেবিলিটি কি বা কাকে বলে। এক ভাই দিয়েছেন বৈধ অপারগতা কি, লিগ্যাল ডিজেবিলিটি কথাটা লেখেইনি কোথাও। তাহলে আমি যদি এই প্রশ্নের উত্তর 0 দিই, তাহলে কি সেটা কি মানে অন্যায় হবে? জি স্যার। তাহলে ইংলিশ যদি আমি দিই, ইংলিশটা হেডিং এ রেখে তারপরে আপনি নিচে এটাকে ইফেক্ট অফ ফ্রড বলে, অথবা এটাকে আপনার লিগ্যাল ডিজেবিলিটি বলে, তারপরে আপনি বাংলায় আসেন। তার জি মানে স্যার। আমি আমি লিগ্যাল ডিজেবিলিটি দিলাম, কিন্তু লিগ্যাল ডিজেবিলিটি না দিয়ে বৈধ অপারগ কি সেটা লিখতে শুরু করে দিল অনেকেই, এরকম করেছে অনেকেই। তো আমি সতর্ক করছি, আপনারা একটু মনোযোগী হন। বলা যায় না, এই যে হাইকোর্টের লিখিত পরীক্ষা হয়ে গেছে এই মাসের 10 তারিখে, সরি গত মাসের 10 তারিখে, তার মানে প্রায় 1 মাস হয়ে গেল। আর 1 মাস পরে হয়তো বা হাইকোর্টের রেজাল্ট হয়ে যাবে, তারপর ভাইবা নিবে, ভাইবার পরে আপনাদের পালা চলে আসবে। জুন মাসে যদি সার্কুলার হয়, জুলাই বা অগস্ট, বা আমি সর্বোচ্চ ধরছি সেপ্টেম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড একটা টাইম, অগস্ট বা সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার ভালো সম্ভাবনা আছে, যদি অহেতুক কোনো ডিলে না হয় বা অন্য কোনো কারণে ডিলে না হয়। গতবারের ট্র্যাক রেকর্ড থেকে এটা বলছি। তো যেহেতু আপনারা নিজেরা প্রশ্ন করছেন না, তো ক্লাসটি আমি শেষ করে দেব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।